গুড মর্নিং এমএস ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে সকালবেলা দিদির ফোন এসেছিল যে দিদি আজকে কাজে আসতে পারবে না। তার জন্যই দেখো আমি সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু ফ্রেশ হয়ে তারপরে ঝাঁটা হাতে নিয়ে নিয়েছি। তো রান্নাঘর থেকে শুরু করলাম ঝাড় দেওয়া, তারপরে রান্নাঘর থেকে ঝাড় দিতে দিতে একদম বাড়ির মানে শুরুর অংশে চলে যাব, শেষ মাথা থেকে শুরু করে শুরু অংশে চলে যাব। তো দেখো পুরো বাড়িটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে তো আবার মোছামুছিও রয়েছে, তারপরে বাসন মাজাও রয়েছে। আজকে অনেকগুলো কাজই আমাকে সারতে হবে, তার উপরে আবার মেয়ের স্কুল রয়েছে, তো সব দিকটাই সামলে নিতে হবে আমাকে। আবার বাড়িতে মিস্ত্রিও কাজ করছে। তবে এত কিছুর মধ্যেও একটা খারাপ কথা আছে, সেটা হচ্ছে সোমনাথের প্রচণ্ড জ্বর এসেছে। ও শরীরটা দুদিন ধরেই বলছিল যে গাটা ছ্যাঁকছ্যাঁক করছে, একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে। আসলে ওয়েদার চেঞ্জ হচ্ছে তো, আর ওয়েদার চেঞ্জের মধ্যে ফার্স্টে যেদিনকে রাত্রেবেলা এসি চালিয়েছিলাম, তো সেই দিনকেই ওর জ্বরটা এসে গেছে। আর তারপর থেকে তো আমাদের ঘরে এসি বন্ধ আছে, মানে আর রাত্রিবেলা করে আর চালানো হয় না। দিনের বেলা চালানো যায়, কারণ দিনের বেলা সোমনাথ বড় ঘরে আসে না, ও রাতেই শুধু শুতে আসে বড় ঘরে। আর রাতে এসি চালানোটা একদমই ঠিক হয়নি। তো যাই হোক, ওয়েদার চেঞ্জের সময়টা খুব সাবধানে থাকতে হয়। তো তার জন্য দেখো মেয়েকে কিন্তু ছোটো ঘরে আজকে পড়তে বসানো হয়েছে। আর সোমনাথ সকালেও উঠতে পারিনি, কারণ সকালবেলা ওর সবে জ্বরটা ছেড়েছে, তো গায়ে ঘাম ঘাম রয়েছে আর প্রচণ্ড ক্লান্ত যা হয় আর কি, জ্বর আসলে বোঝোই। তো সে কারণে ওকে বললাম যে তুমি শুয়েই থাকো এই ঘরে, মেয়েকে আমি ছোটো ঘরে পড়তে বসিয়ে দিচ্ছি। তো ম্যাডাম ছোটো ঘরে পড়াচ্ছে, আর সোমনাথ একটু পরে না হয় উঠবে। আমি শুয়ে থাকুক, আমি ততক্ষণে ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নিই। আর সোমনাথ উঠলে তারপরে না হয় বিছানাটা তোলা যাবে। তো আমি তোকে বলেছিলাম যে অ্যালোপ্যাথিক ওষুধ খাও, কারণ প্যারাসিটামল ফামল খেলে তো এতদিন দেখেছি ঠিক হয়ে যায়, ওগুলো ভালো। তো এখন সোমনাথ বলছে যে না, ও ওই কেন্ট হোমিও হল, এমনিও কেন্ট হোমিও হল আমিও প্রচণ্ড বিশ্বাস করি, কারণ কেন্ট হোমিও হল থেকে ওষুধ খেয়ে আমি অনেকবার সুস্থ হয়েছি। তো ওটাকে আমি অবজ্ঞা করছি না, কিন্তু কেমন যেন লাগছিল। ওখান থেকে জ্বরের ওষুধ খেলো, তবে সত্যি বলতে কি জ্বরের ওষুধটা ধরছেও, এমন না যে ধরছে না, ধরছেও। যাই হোক, যেটা ভালো হয় ও যেটা ঠিক মনে করে সেটাই করুক। তো এই আর কি। আসলে ছোটোবেলা থেকে ওই প্যারাসিটামল খাওয়া অভ্যাস, তো জ্বর আসলে ওই জন্য অন্য কিছু খেলে কেমন যেন একটা মনে হয়। তবে কেন্ট হোমিও হল খুবই ভালো, আমি মেয়ে দুজনাই অনেকবার সুস্থ হয়েছি। যাই হোক, তো সোমনাথ ওষুধ খেয়েছে রাতে। আবার আজকে একবার ডাক্তার দেখাতে নিয়ে যাব, ওকে দেখি কখন নিয়ে যেতে পারি। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আবার ঘরটার কিন্তু পুরো ঝাড় দেওয়া হয়ে গেল। আর মিস্ত্রি মানে আজকে টিন আসবে আমাদের বাড়িতে, দেখতে পাবে তোমরা। মিস্ত্রি আজকে টিন আনতে গেছে। আর হয়তো আমার ভয়েস ওভারের হয়তো ব্যাকগ্রাউন্ডে অনেক রকম আওয়াজ পাচ্ছ, আসলে ওপরে কাজ হচ্ছে তো, তো সেই কারণে তোমরা হয়তো এই আওয়াজগুলো পাচ্ছ। তো দেখো আমি এখন ফিনাইল দিয়ে কিন্তু ঘর মুছে নিচ্ছি, আর তারপরে আমি বাসন টাসন মেজে নিয়ে তারপরে কিন্তু একবারে রান্না বসিয়ে দেবো। তোমরা অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করেছো যে দিদি ভাই, ছাদে একবারে পাকা ঘর করলে না কেন, কেন তুমি টিনের ঘর করলে, পাকা ঘর করে নিতে পারতে। তো এরকম কমেন্ট অনেক এসেছে। আমি তো মানে ভেবেছিলাম যে আমার ঘরের ওপরে মনে হয় পাকা ঘর চাপানো যাবে না, পরে আমি সবার সাথে কথা বলেছি। তো অবশ্যই আমার ঘরে মানে ঘরের ওপরে পাকা ঘর করা যেত, কিন্তু আমি না টিনের ঘরটাই প্রেফার করলাম, টিনের ঘরটাই করাটা ঠিক বলে এই মুহূর্তে মনে করলাম। কারণ আমার পক্ষে মানে পাকা ঘর করা এই মুহূর্তে সত্যি কথা বলতে অসম্ভব একটা ব্যাপার। আমি টিনের ঘর করছি, তাই হয়তো তোমরা জানি অনেকেই বিশ্বাস করবে না বললে। আমি আমার খুব কাছের একটা মানুষের কাছ থেকে বেশ কিছু টাকা ধার করেছি, তারপরে কিন্তু আমি কাজটা হয়তো কমপ্লিট করতে পারবো। তোমরা হয়তো ভাবতে পারো দিদি তুমি বড় ইউটিউবার, তুমি ভালো টাকা মাইনে পাও, কেন তুমি টাকা ধার করো, জানি এরকম তুমি তোমরা অনেকেই ভাবতে পারো। কিন্তু আমার সেই রকম কন্ডিশন নেই। তোমাদেরকে বললে হয়তো বিশ্বাস করবে না। প্রথমত দেখো, আগের থেকে ভিউজ আমাদের সবার কমে গেছে, আমার একার নয়, সবার ভিউজ কমে গেছে। তো সে কারণেই কিন্তু আগের থেকে ইনকামটাও সবার কমে গেছে। এবার আমার খরচা প্রচুর, প্রচুর খরচা, মানে একদিক সামলাই তো আরেক দিক এরকম টান পড়ে যায় আমার, মানে টোটালটাই দেখতে দেখতে লাগে। তো সে কারণেই কিন্তু আমার তার মধ্যে আবার প্রত্যেক মাসে সেভিংস করতে লাগে। মানে আমি বাঁচি মরি, আমি খাই না খাই, আমার মানে দুনিয়া উল্টে পাল্টে চলে যাক, তাও কিন্তু আমাকে একটা অংশ সেভিংস করতে লাগে। তো সব কিছু মিলিয়ে না আমার সেরকম কোনো ইয়ে থাকে না যে আমি একেবারে ইটের ঘর করে একেবারে ওপরে টাইলস ফাইলস বসিয়ে আবার পুট্টি ফুট্টি করে ফল সিলিং দিয়ে মানে একটা এলাহি ব্যাপার করে নেবো, সেটা আমার পক্ষে সম্ভব না। এবার যার সংসার, যার জীবন, যার ইনকাম সেই বোঝে। বাইরে থেকে তো মনে মনে সবাই মনে করতেই পারে যে তুমি কেন পাকা ঘর করলে না, হ্যানা না তেনা না, কিন্তু যার জীবন, যার সংসার একমাত্র সেই বোঝে যে সমস্যাটা অ্যাকচুয়ালি কোথায়। তো যাই হোক, এই হলো ব্যাপার। তো আমি এখন আপাতত টিনের ঘরটাই করলাম, আর তার সাথে কিন্তু ভবিষ্যতে যদি পারি তাহলে ওই ভিতরে প্লাই দিয়ে যেভাবে
ফলস সিলিং করে নেয় না, ওটা ভবিষ্যতে করে নেওয়ার চেষ্টা করব। মানে ওই বছরখানেকের মধ্যে যদি পারি প্লাই দিয়ে, কারণ ওটাতেও আবার একটা অনেক টাকার ব্যাপার, তো সেই কারণে ওটা যদি পারি পরে করে নেবো। আপাতত এই যে দেখো যে টিনগুলো এসেছে, এগুলো কিন্তু ভালো পোক্ত টিন, এগুলো সেই টিন নয় যে অনেকে কমেন্ট করেছো টিনের ঘর করছো তো টিন উড়ে চলে যাবে ঝড় আসলে। তো আমি জানি না যে অনেকের বাড়ির ছাদেই তো এরকম নীল টিন দিয়ে ঘর করা থাকে, তো ঝড় আসলে তো উড়ে চলে যেতে দেখি না। নর্মাল যে টিনগুলো হয় সেইগুলো হতে পারে ঝড় আসলে হয়তো ভেঙে চুরে যাবে, আর হনুমান লাফালে পরে ভেঙে চুরে যাবে, কিন্তু এই টিনগুলোতেও সেটা হওয়ার কথা নয়, কারণ এই টিনগুলো কিন্তু খুবই ভালো পোক্ত টিন, যেগুলোকে কালারিং টিন বলে। তো সেটাই কেনা হয়েছে। আর মেয়েকে ওদিকে আমার খাওয়ানো হয়ে গেছে, আলু সেদ্ধ ভাত মেয়েকে খাওয়াচ্ছিলাম স্কুল যাওয়ার আগে, তো দেখতে পেয়েছো তোমরা হয়তো কিছুটা দেখিয়েছি। তো ওই ভাতটা আলু সেদ্ধ ডিম সিদ্ধ ঘি দিয়ে মেয়েকে খাওয়ালাম অনেক কষ্ট করে, ও তো একদম পছন্দ করে না সিদ্ধ ভাত। তারপরে কিন্তু আমি মেয়েকে নিয়ে রেডি করিয়ে দেখো বাইরে চলে এসেছি। আমিই দিতে যেতাম মেয়েকে স্কুলে, তারপরে আবার সোমনাথ বললো যে বাড়িতে মিস্ত্রি কাজ করছে, তো তুমি আবার তার মধ্যে মেয়েকে স্কুলে দেবা, দেখো তোমার মা ফাঁকা আছে কিনা। তো মাকে ফোন করেছিলাম, মা বললো যে হ্যাঁ তাহলে আমি ওকে দিয়ে নেওয়াটা করে নেবো স্কুলে আজকের দিনটা। তো তারপরে দেখো মা চলেও এসেছে টোটো ধরে, আর মেয়েকে এখন ব্যাগ গুছিয়ে দিয়ে মেয়েকে তুলে দিলাম টুকটুকিতে, আর মা এখন ওকে স্কুলে পৌঁছে দেবে। আবার ছুটি যখন হবে 3:30টার সময় কিন্তু মা আবার ওকে নিয়ে দিতেও আসবে। তো যাই হোক, মেয়ে স্কুলে চলে গেল, সোমনাথকেও ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। সোমনাথ আজকে ওই টক দইটা খাইনি, শুধু বলল ফলটা ফ্রিজ থেকে বের করে রাখো, ঠান্ডা ছাড়লে পরে ফলটা খাবো। ডিম সিদ্ধও খেলো না আজকে, তো শুধু ফলটুকুই খেয়েছে, ছাতু ছাতু খেয়েছে। তো বলল যে তাড়াতাড়ি করে রান্না করো, ভাত খেয়ে নেবো। বলছিল যে শরীরটা ভালো নেই তো ওই জন্য, মানে হালকা পাতলা খেতে ইচ্ছে করছে না, মুখে কোনো স্বাদ পাচ্ছে না, একটু চিকেন করো, চিকেন দিয়ে ভাত খাবো তাই বলল। তো সে কারণে কিন্তু আমি চিকেন অর্ডার করেও দিয়েছি, আর চিকেনটা আসলে তারপরে আমি রান্না বসাবো। তবে যেটুকু সময় লাগছে চিকেনটা আসতে, সেইটুকু সময় আমার এই বড় কাজটা করে নিতে হবে, সেটা হচ্ছে বাসন মাজা। প্রচুর বাসন পড়েছে, দেখো বাসনগুলো মেজে নিচ্ছি। আর বাসনগুলো মাজতে মাজতে বড় মা এসেছিলো আমাদের ঘরে, বড় মা এসে সোমনাথকে একটু দেখে গেল, আর তার সাথে কিন্তু ওই শিউলি পাতার রস সোমনাথকে খাইয়ে দিয়ে গেল। ওটা খাওয়া খুব ভালো, শরীরে কোনো রোগ টোগ থাকলে সেটা হয়ে যায়। শিউলি পাতার রস অনেক উপকার, তোমরা জানো। তো বড় মা দেখতে এসেছিলো সোমনাথকে, সেটা তোমাদেরকে জানালাম আর কি। যাই হোক, তো দেখো অনেকগুলো বাসন জমেছিল, কালকে বিকেলেও দিদি কাজে আসেনি, কালকে বিকেলের থেকে এই বাসনগুলো জমতে শুরু করেছিল। তো সেই বাসনগুলো সব মেজে নিলাম, তারপরে বেসিনটাও কিন্তু সুন্দর করে মেজে নিয়েছি, আর তারপরে এখন সব ধুয়ে নিচ্ছি। তো বাসন মাজাটা আর শেয়ার করিনি, বাসন ধোয়াটা শেয়ার করলাম, আমার প্রিয় কাজটা শেয়ার করলাম, অপ্রিয় কাজটা শেয়ার করিনি। মানে বাসন মাজতে আমার একদম পছন্দ হয় না, কিন্তু বাসন ধুতে আমি ভীষণ ভালোবাসি, এই হলো ব্যাপার। তো বন্ধুরা, মাংস এসে গেছে আর আমি রান্না বসিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, আর তারপরে কিন্তু এক এক করে সব আলুগুলো ভেজে নেব। আর যেমনভাবে আমি রান্না করি, মাংসটাকে সমস্ত কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তারপরে আমি আলু কেটেছি, টমেটো কেটেছি বা আলুটা ভেজে নিয়েছি। তো এই কাজগুলো করতে করতে কিন্তু আমার মাংসটা ওদিকে অনেকক্ষণ ম্যারিনেট করে রাখা ছিল। তো চলো বন্ধুরা, ঝমাঝম করে রান্নাটা সেরে নিই, তারপরে বরমশাকে একটু ভাত দেবো, ও আবার ভাত খেয়ে তারপরে ওষুধ খাবে, আর তারপরে আমরাও খেয়ে দিয়ে নেব, এই আর কি। তো তারপরে তো এখনও অনেক কাজ রয়েছে, যেমন জামা কাপড় কিছু ভাঁজ করার কাজ রয়েছে আমার, স্নান করতে হবে, পুজো দিতে হবে, তো সেই কাজগুলো করতে হবে। চলো সঙ্গে থাকো, আসছি পরে। ও না, পুজো তো দিতে পারবো না, পুজো কালকে থেকে দেবো। যাই হোক, চলো দেখতে থাকো।
বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট করে তারপরে কিন্তু দেখো আমি ছাদে এসেছি। আর ছাদে এসে ভাবলাম তোমাদেরকে দেখাই কাজ কত দূর এগোলো। কাজ কিন্তু অনেকটাই এগিয়ে এসেছে। এখন টিন লাগানোর কাজ হচ্ছে, আর টিন লাগানোর কাজ হয়ে গেলে কিন্তু এদের সবার ছুটি। তারপরে আমার এখনও দরজা জানলা ইলেকট্রিক কাজ অনেক বাকি একটা মানে টিনের ঘর করতে গেলেও বহুত কাজ বাকি থেকে যায়, ওরকম ঝমঝম করে হয়ে যায় না যেটা টিনের ঘর তাড়াতাড়ি হবে। দেখছিলাম আমি কতটা ধার আছে আর কি, বিশাল ধার। যাই হোক, তো এদের কাজ হয়ে গেলে দরজা জানলা লাগাতে হবে, তারপরে ফ্লোর ম্যাট লাগাতে হবে, তারপরে ফ্যান লাগাতে হবে, লাইট লাগাতে হবে। কাজের কোনো শেষ নেই। যাই হোক, উনি এখানে এমনভাবে দাঁড়িয়ে কাজ করছিল, দেখে আমার পুরো গায়ে কাটা দিয়ে উঠছিল যে বাপ রে বাপ, কি রিস্ক নিয়ে এরা কাজ করে সত্যি। মানে একটু এদিক ওদিক হলে দেখো পাটা পড়ে গেলে পুরো নিচে, মানে আমার না দেখে গা হাত পা ঠান্ডা হয়ে গেছিলো। যাই হোক, তো ওরা এখানে কাজ করছে, তো আমি আবার একবার বিকেলের দিকে চা দিলাম, সাথে একটু পাউরুটি দিলাম, মানে বাউলি দিলাম আর চা। তো ওদেরকে চা দিয়ে তারপরে আমি একটু বেরোচ্ছি এখন সোমনাথকে নিয়ে ডাক্তার দেখাতে। আর মা রয়েছে, আমার মা এসছে, তো মা মেয়ের কাছে রয়েছে। এমনিও মেয়েকে ম্যাডামও পড়াতে এসেছে, ম্যাডামও বাড়িতে রয়েছে। আর মিস্ত্রিরা কাজ করছে, ওরা কিছুক্ষণ বাদে বেরিয়ে যাবে। আমি এখন যেহেতু সোমনাথের ডাক্তারের টাইম, তো আমাকে এখনই যেতে হলো। তো ডাক্তারের কাছে যাওয়ার পরে তারপরে ও আবার একবার ওষুধ কিনলো। তারপরে কিন্তু যাই হোক, জ্বরটা সন্ধ্যের পর থেকে আর আসেনি। তো এই একটা বাঁচোয়া। তো চলো ঝমঝম করে ডাক্তার কাছ থেকে ঘুরে আসি। আর বাড়িতে চলেও এসেছি আমি। বাড়িতে আসার পথে কিছু খাবার নিয়ে এসেছি, যেমন এই যে দেখো ছানা নিয়ে এসেছি। কালকে আমি ছানার তরকারি রান্না করব, সে কারণে ছানার তরকারি আর ভাত। তো এই এক পদ করেই প্রত্যেক দিন এখন রান্নাবান্না করছি। 4-5 পদ রান্না করে অযথা পয়সা নষ্ট বা অযথা খাবার নষ্ট, মানে জাঁকজমক করে কোনো প্রয়োজন নেই। এক তরকারি ভাত হলেই তো খাওয়া হয়ে যায়। তো সেটাই এখন চলছে আমাদের, একটা তরকারি আর ভাত। তো ওই জন্য ছানা নিয়ে এসেছি। আর তার সাথে সোমনাথের টক দইটা শেষ হয়ে গেছিলো, ওর টক দই নিয়ে এসেছি। আর মেয়ে আজকে আমার কাছে মিষ্টি দই খাওয়ার জন্য খুব বায়না করছিল যে মা আমি মিষ্টি দই খাবো, মিষ্টি দই খাবো। তো মেয়ের জন্য একটা মিষ্টি দই নিয়ে এসেছি, আর বাদবাকি সবগুলো কিন্তু টক দই নিয়ে এসেছি। তো এখানে আমি আরেকটা জিনিসও কিনেছিলাম, তো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে দেখো এখানে আরও টক দই রয়েছে। আসলে ওই হাঁড়ি পাইনি, হাঁড়ি পেলে পরে একসাথে হয়ে যায়। যেহেতু হাঁড়ি ছিল না, তাই উনি এভাবে ভাগ করে দিয়েছে। ওই একটা বাটি সোমনাথের 2 দিন করে যাবে, মানে অনেক দিনই চলে যাবে এখানে যা দই আছে। ঠিক আছে, 4টে 1 2 3 4 5টা আছে, তো 5টা বাটি থেকে 2 দিন করে, মানে 10 দিন চলে যাবে সোমনাথের। আচ্ছা, আর এখানে আরেকটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে এই ঠোঙার মধ্যে রয়েছে দেখো সিঙ্গারা। তো সিঙ্গারাটা হচ্ছে মাকে দেবো, আর আমাদের রয়েছে। কিন্তু একটা মানে সব খুঁজছি কেন বলো তো, এরকম করে সব নাড়িয়ে আমি মিষ্টি কিনেছিলাম মাকে আর মেয়েকে দেবো বলে, ছানার জিলাপি কিনেছিলাম। এবার বাড়িতে এসে দেখি কি সেই প্যাকেটটা খুঁজে পাচ্ছি না। রাগ ধরে যাচ্ছিলো। আমি মাকে বলছিলাম যে মা আমি ছানার জিলাপি কিনেছিলাম তোমাকে আর মেয়েকে খাওয়াবো বলে, কি সুন্দর বড় বড় সাইজের, কিন্তু আমি এখানে কোথাও খুঁজে পাচ্ছি না। কি রাগ ধরছিল। তারপরে মা বলল যে কোন দোকান থেকে, আমি বললাম বাড়ির কাছেই। তো মা বলল চল দুজনে মিলে গিয়ে নিয়ে আসি তাহলে। তো আমি মাকে বললাম চলো গিয়ে নিয়ে আসি দুজনে মিলে, নাহলে কিরম রাগটা ধরছিল না, কষ্ট লাগছিল। বেচারা আমার মেয়েটার মুখের দিকে তাকে কিনে নিয়ে আসলাম ছুটি হলে ওকে খাওয়াবো বলে। যাই হোক, চলো আবার সেই মায়ের সাথে এখন আমি দোকানে আসলাম। দোকানে এসে দেখছি যে গরম গরম সিঙ্গারা এখন ভাজছে। তো আমি মাকে বললাম তুমি কি আরেকটা খাবা? মা বললো যে দে, ভালোই তো হয়েছিল খেতে। তো মাকে আরেকটা সিঙ্গারা খাওয়ালাম। আর এখান থেকে দেখো সব অনেক রকমের মিষ্টি ছিল, তো আমি ছানার জিলাপিটাই চুজ করেছিলাম, মেয়েকে খাওয়ালাম। মেয়ে খুব ভালো খেয়েছে। বন্ধুরা, এখন আমি সোমনাথের আলমারিটা একটু গোছাবো। ও ভীষণ অগোছালো করে ফেলে দুদিন বা পর কিছুদিন বা কয়েক মাস আগেই বোধহয় গুছিয়েছিলাম, তোমরা দেখেছিলে সেই ভিডিওটা। আবার অগোছালো করে ফেলেছে, এগুলো বের করেছে আর ঢুকায়নি, যাচ্ছে তাই করে রেখে দিয়েছে। চলো গুছিয়ে ফেলি, হ্যাঁ, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। আর ভিডিও করবো না গো, ভালো লাগছে না শরীর। তো বন্ধুরা দেখো, আমার বরমশাইয়ের আলমারি কিন্তু আমি গুছিয়ে রেখেছি, খুব সুন্দর করে গুছিয়ে দিয়েছি। ওপরের দিকে সব জামা টামাগুলো রয়েছে, নিচে প্যান্ট রয়েছে, ঠিক আছে, এভাবে গুছিয়ে দিয়েছি। এই দেখো এই জামাগুলো সরালে পেছনে কিন্তু পুরো জামার লাইন, ওর একদম প্রচুর জামা গেঞ্জি সব এখানে রেখেছি, ঠিক আছে। আর তার নিচে রেখেছি কিন্তু ওর কিছু জিন্সের প্যান্ট, এই দেখো
এখানে জিন্সের প্যান্টগুলো রেখেছি আর নিচে সব শীতের পোশাকগুলো রয়েছে। আর এই সাইডে একদম নিচে হচ্ছে ব্যবসার জিনিসপত্র প্যাকিংয়ের প্যাকেটগুলো। আর এখানে ওর যে জামাগুলো এখন পরছে মানে রেগুলার সেটা রেখেছি। আর ওপরে গেঞ্জির লাইন আর এই হচ্ছে হাফ প্যান্টের লাইন। তো এইভাবে গুছিয়ে রাখলাম। চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আপাতত এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগ ছোট হওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। টাটা।